আমন্ত্রণ জানাচ্ছি রেডিও সারাবেলার নিয়মিত আয়োজন, শিক্ষা বিষয়ক নিয়মিত আয়োজন নিজেকে গড়ি অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি রেডিও সারাবেলার অফিসিয়াল পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। নিজেকে গড়ি অনুষ্ঠানে আমরা বরাবরই একজন বিষয়ভিত্তিক দক্ষ অভিজ্ঞ শিক্ষককে আমন্ত্রণ জানাই, যার মাধ্যমে আমাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলী তাদের বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি উল্লেখিত সাবজেক্টে বা বিষয়ে ক্যারিয়ার গড়ার জন্য যে প্রয়োজনীয় দিক নির্দেশনা সেটি পেয়ে থাকেন। তো আজকেও বরাবরের মতো আমরা একজন বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গণিত বিষয়ে একজন অভিজ্ঞ শিক্ষক জনাব নাজমুল হুদা খন্দকার স্যার। তিনি কর্মরত রয়েছেন গাইবান্ধা জেলার স্বনামধন্য স্কুল SKS স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধায়। তো স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব নাজমুল হুদা খন্দকার স্যারকে। কেমন আছেন স্যার? তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আসলে আপনি হয়তো প্রথম আমাদের এই স্টুডিওতে আজকে এসেছেন সম্ভবত। জি। তো আমরা এর আগেও বরাবরই একজন করে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষককে আমরা এখানে ইনভাইট করি। আশা করছি আজকে আমরা আপনার কাছ থেকে অত্যন্ত মূল্যবান অনেক তথ্য গণিত বিষয়ের জানবো এবং আমাদের দর্শক শ্রোতারাও উপকৃত হবেন আপনার কাছ থেকে, এমনটাই প্রত্যাশা করছি। তো আসলে আমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো, তাই না? হয়নি, ধন্যবাদ আপনাকে। যে আপনার সম্পর্কে আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন যে আপনি আসলে কোথায় কর্মরত আছেন, কিভাবে আছেন, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম দর্শকদের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ নাজমুল হুদা খন্দকার। বর্তমানে আমি সহকারী শিক্ষক গণিত হিসেবে কর্মরত আছি SKS স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা। আর তাছাড়া নিজের বলার মতো কোনো কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে আপনাকে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে গণিত বিষয় শিক্ষক হিসেবে আপনি আছেন যুক্ত, এবং আমরা আজকে আপনার কাছ থেকে গণিত বিষয়ে কিছু অজানা তথ্য জানবো এবং দর্শক শ্রোতারাও জানবে। তো আমরা আসলে শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে গণিত কতটা প্রয়োজন দৈনন্দিন জীবনে কিংবা বাস্তব জীবনে, আমাদের জীবনে গণিত কতটা প্রয়োজন? হ্যাঁ, গণিতের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। কারণ এই গণিতের প্রসারটা এত বিস্তৃতি যেটা যে বলে বা লেখে শেষ করা যাবে না। কারণ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গণিতের প্রয়োগ আছে, সম্পূর্ণ প্রয়োগ। মানে হিসাব, তো একটা কথাই আছে যে হিসাব করে চলতে হয়। হিসাব করে চলতে গেলে আমাদের হিসাব করতেই হবে এবং হিসাব মানে গণিত। সেজন্য জীবনব্যাপী আমাদের সম্পূর্ণ গণিতের উপর নির্ভর। প্রতি মুহূর্তে আমাদের কি গণিত জানা দরকার আর গণিত ছাড়া বর্তমান বিশ্বে বা জীবনটা অচল। আর গণিত ছাড়া বিজ্ঞান অসম্ভব। আচ্ছা, এর গণিত ছাড়া যে বিজ্ঞানটা অসম্ভব, তার কারণ এখানে সব জায়গাতে আছে যে কোনো একটা সামান্য যদি উদাহরণ দেওয়া যায়, যে ডাক্তাররা যদি একটা চিকিৎসা করে যে স্যালাইন কত ফোঁটা দিবে, জি, সেটা হিসাব করতে হবে, হিসাব থাকতেই হবে। তার মানে হিসাবহীন জীবন তো জীবনে নয়। সুতরাং হিসাব করেই চলতে হয় জীবনে সুখী হতে গেলে বা সার্থক হতে গেলে। আর হিসাব মানে হচ্ছে গণিতের এই যে প্রয়োজনীয়তাটা, এটা কি অনেক আগে থেকে সৃষ্টিলগ্ন থেকেই নাকি ইদানিং এসে বেশি হচ্ছে বলে মনে হয় গণিতের প্রয়োজনীয়তাটা? গণিতের প্রয়োজনীয়তা পূর্বেও ছিল, এখন আরো বেশি। পূর্বে এটা সর্বপ্রথম এখানে উৎপত্তি যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, যে মেসোপটেমিয়া সভ্যতা থেকে, মানে মেসোপটেমিয়ার যে সভ্যতা আছে সেখান থেকে উৎপত্তি বিশেষ করে এটা ধরা হয়। আচ্ছা, এটা প্রায় 3000 থেকে প্রায় 2000 অব্দ আগে, এটা মানে বর্তমান যেটা ইরাক দেশ। আচ্ছা, ওখানে এই যে পিরামিড বিভিন্ন রকম করা হয় ওখানে মিশরে, ওখান থেকে এই গণিতের উৎপত্তি। ওখানে ত্রিকোণমিতি, তারপর ওখান থেকে ছিল বীজগণিত, সবকিছু ওখান থেকে উৎপত্তি, এই জন্য করা হয় এটাকে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন গণিত আসলে আগেও গুরুত্বপূর্ণ ছিল, সৃষ্টিলগ্ন থেকেই গণিতের প্রয়োজনীয়তা ছিল, আরো বেশি হয়েছে। কারণ গণিত ছাড়া কোনো সৃষ্টি করা অসম্ভব। ক্যালকুলেশন যে কোনো বিজ্ঞানের যে কোনো শাখা আপনাকে যদি যেতেছেন, ওখানে আপনার বীজগণিত লাগবেই। বীজগণিতের সূত্র ছাড়া কোনো কিছু আবিষ্কার করা অসম্ভব, এবং যে কোনো হিসাবকে সহজ করার জন্য বীজগণিতটা মূল লাগবে। আচ্ছা, তার মানে বর্তমান প্রেক্ষাপটে এসে গণিত আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং আপনি যেটা রিলেট করছিলেন
আরেকটি বিষয়ের সাথে, সেটা হলো বিজ্ঞান। বিজ্ঞানের সাথে গণিতের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আমরা কিন্তু সবাই আমরা এখন বর্তমানে বিজ্ঞানের যুগেই বসবাস করছি, এবং বিজ্ঞানের এই যুগে, প্রযুক্তির এই যুগে গণিত ছাড়া উন্নয়ন অসম্ভব এবং বিজ্ঞান স্বয়ংসম্পূর্ণ গণিত ছাড়া হতে পারবেই না, কখনোই না। সুতরাং বিজ্ঞানের যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে গণিতেরও প্রয়োজনীয়তা আছে, যদি বলবো না আছে, যেহেতু বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে অতএব গণিতেরও প্রয়োজনীয়তা আছে এবং আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে গণিত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এখানে গণিতের গুরুত্বটা ওইভাবে বলা হয় না, এটা বলা হয় যে সর্বক্ষেত্রে যেখানে যে কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে তার একটা সূত্র অবশ্যই তার প্রমাণ করতে হবে। আমরা আবিষ্কারের দিকে না গিয়ে যদি কাছাকাছি আমরা থাকি, দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা করতে হিসাবের দরকার হবেই। এই যে ব্যবসা বাণিজ্য একটা সামান্য বিষয়, যদি আমি এখানে আমি রিক্সা চড়ে আসছি, এই রিক্সাকে কত টাকা দেবো তার একটা হিসাব করে দিতে হবে, কত কিলোমিটারের ভাড়া কত টাকা, কি পরিমাণ, এই যে ওজনগুলো আমরা মেপে দেই সেখানেও গণিতের হিসাবের প্রয়োজন আছে। প্রত্যেকটা জায়গায় গণিতের প্রভাব। আর যাকে গণিতকে বলা হয় যে পিওর অফ সায়েন্স, বলা হয় গণিতকে, কারণ গণিত ছাড়া বিজ্ঞান অসম্ভব। এই তৃতীয় বিশ্বে বিজ্ঞান এই প্রযুক্তিতে গণিত ছাড়া অসম্ভব। এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাচ্ছিলাম যে আসলে আগামীর বিশ্বে গণিত কতটা আরো প্রয়োজনীয় হতে পারে। আশা করি হয়তো হবে, কারণ আমরা তো বিগত 15, 20, 30, 50 বছর আগে যে এরকম গণিতের প্রয়োজনীয়তা ফিল করেছিলাম, তার চেয়ে কিন্তু আজকের এই যুগে এসে আরো বেশি প্রয়োজন মনে হচ্ছে গণিতের। তার মানে আরো 20, 30, 50 বছর পরে গণিতটা আরো বেশি গুরুত্বপূর্ণ লাভ করবে এবং আরো বেশি প্রভাব বিস্তার করবে জীবনযাপনে। সেটা কিরকম, কতটা প্রভাব বিস্তার করবে বা কিরকম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? এখানে বলা যায় যে গণিতটা যদি বলা যায় যে পরবর্তী বিশ্বে এখন বর্তমানে যে অবস্থা আছে, এখান থেকে পরবর্তী বিশ্বে চালানোর জন্য গণিতের প্রয়োজনীয়তা আরো বেশি, গুরুত্বটা আরো অধিক। কারণ এই পৃথিবীকে চালাতে হলে হিসাবের মাধ্যমে চালাতে হবে। যেমন ধরেন এই যে এখন প্রযুক্তির উন্নয়নের, যেমন রকেট চালানো, যে রকেট সায়েন্স, এই যে পারমাণবিক বোমা, মিসাইল, তারপর আমাদের হচ্ছে স্যাটেলাইট, সবকিছু আমাদের হিসাব করে আমাদের চলতে হয়। তাছাড়া ইন্টারনেট, রাডার, এই সবকিছু কিন্তু গাণিতিক একটা ইকুয়েশন আছে, অ্যানালাইসিস আছে। এবং আগামীর বিশ্ব কিন্তু এগুলো দিয়েই চলতে হবে, তাই তো বিষয়টা। এবং আগামীর বিশ্বে এমন হতে পারে যে এই যে প্যাডেল চালিত রিকশা, ভ্যান বা সাইকেল এগুলো থাকবে না, মেশিন দিয়ে, সব মেশিন এবং ডিজিটাল মেশিন তো আবার, এবং তাও কম্পিউটারাইজড মেশিন হতে পারে। যেমন আমরা যদি শিল্প ক্ষেত্রের কথাই বলি, সেখানেও কিন্তু একটা গণিতের বড় একটা প্রয়োগ আছে। আমি একটু যদি সময় বেশি নিল একটু বলি, সেটা হলো আমি নিজে দেখেছি যে গার্মেন্টস বা টেক্সটাইল ইয়েগুলোতে, সোয়েটার কোম্পানিগুলোতে একটা সময় একটা ব্যক্তি একটা মেশিন চালাতো এরকম করে, প্রসেস মারে নাকি বলে আমি জানি না, সেখানে শুধু যে কোনো মূর্খ মানুষে সেটা করতে পারতো, এরকম হাতগুলো এরকম করতো, কিছু সময় পর নিডেলগুলো তুলে দিত। কিন্তু ইদানিং কালে আমি যেটা দেখছি, ওখানে এক ধরনের মেশিন, জ্যাকার্ড মেশিন বসানো হয়েছে, সেখানে কম্পিউটারাইজড একটা ডিসপ্লে দেওয়া আছে, ওখানে মাপগুলো যদি দেয়, মাপযোগগুলো ঠিকঠাক ভাবে দেয়, মেশিনটা অটোমেটিক কাজ করে একসাথে বেশ কয়েকটি কাজ হয়ে আসছে। অর্থাৎ 4-5টি মানুষের কাজ কিন্তু একটি মানুষ এবং একটি মেশিনেই করে দিচ্ছে। সেখানেও এই শিল্প ক্ষেত্রেও তাহলে এই গণিতের এই প্রয়োগটা আছে। আর ওখানে আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, সেখানে এই যে ফ্যাক্টরি বলেন বা শিল্প কারখানা বলেন, অর্থাৎ কোনো কিছু তৈরি করতে হয় বা কোনো দ্রব্য ওখানে তৈরি করা হয়, সেখানে কত রেশিও দরকার, অনুপাত দরকার, যে কাঁচামালটা কত অনুপাতে দেব, অতিরিক্ত দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, তখন কি নির্দিষ্ট অবশ্যই মাপ আছে, একটা রেশিও আছে, অনুপাত আছে। তার মানে সবকিছুকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে গেলে হিসাব করেই সবকিছু করতে হবে, আর হিসাব করা মানে গণিত। ধন্যবাদ, অনেক সুন্দর আমরা তথ্য পেয়েছি। এখন আমরা যেহেতু টেকনোলজির যুগে বসবাস করছি, টেকনোলজির এই যুগে এসে গণিত যদি কেউ না জানে বা পিছিয়ে যদি থাকে, গণিত বিষয়ে জ্ঞান অর্জন না করে, সে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে? যদি এই বর্তমান বিশ্বে যদি কেউ যদি গণিত না জানে, হিসাবটা যদি না জানে, সে প্রত্যেক পদে পদে সে ঠকে যাবে এবং সে এতটা ঠকে যাবে যে তাকে যে কেউ একটা যদি মূর্খ মানুষ তাকে ঠকাতে পারবে, এটা সাথে তুলনা করা হয়। কারণ সে তো জানতে পারবে না যে সে যদি একটা পণ্য কেনে, সে পণ্যটা তাকে কত টাকা দিতে হবে, সেখানে প্রথমেই সে ধরাটা খাইবে
মানে কেনা বেচাতেও সে ধরা খাবে, প্রত্যেকটা বিষয়ে যাওয়া আসাতে ভাড়া টাড়া বা যে কোনো কিছু এটাতেও সে ধরা খাবে, মানে ঠকে যাবে। হিসাব ছাড়া যদি তাকে চলাফেরা করা হয় বা সে যদি জীবন ধারণ করতে চায়, এটা অসম্ভব। তার মানে একটা মেসেজ আপনি দিতে চান যে যে পর্যায়ে কর্মরত আছি না কেন, কর্ম থাকুক বা না থাকুক, জীবন আছে, চলতে গেলে হিসাবের প্রয়োজন আছে এবং ন্যূনতম সবাইকে গণিত শিখতে হবে। অন্তত যোগ বিয়োগ গুণ ভাগ বা যার টাকার হিসাবটা, অন্তত টাকার হিসাবটা তাকে জানতেই হবে, তাছাড়া অসম্ভব জীবন চলা। অনেক ধন্যবাদ। আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখছেন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিজেকে গড়ি। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন গণিত বিষয়ের সহকারী শিক্ষক জনাব নাজমুল হুদা খন্দকার। তিনি কর্মরত রয়েছেন SKS স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধায় সহকারী শিক্ষক গণিত হিসেবে, এবং আমরা অত্যন্ত চমৎকার মূল্যবান সব তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আরও কিছু সময় জুড়ে আপনাদের সাথে থাকবো, আপনারাও থাকুন আমাদের সাথে। এবং বলে রাখি যে রেডিও সারাবেলার এই অনুষ্ঠানটি মাঝখানে একটি সোমবার বাদ দিয়ে পরের সোমবারে পুনরায় প্রচারিত হবে, এবং সেই সোমবারেও আমরা আপনাদের জন্য নতুন কোনো বিষয়ের একজন শিক্ষককে আমন্ত্রণ জানাবো। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং রেডিও সারাবেলার সাথেই থাকবেন। তো আমরা আপনাদের জন্য, দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য ছোট কিছু বেসিক গণিতের জন্য বেসিক কিছু প্রশ্ন আমরা রেখেছি, এবং সেই প্রশ্নগুলো আমরা জ্ঞান শেয়ারের মতো করে জানিয়ে দিতে চাই, এবং আমাদের সাথে সেই প্রশ্নগুলো একটু সহযোগিতা করবেন সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের গণিত বিষয়ে অভিজ্ঞ শিক্ষক জনাব নাজমুল হুদা খন্দকার স্যার। আমি আসলে দর্শকদেরকে সেই প্রশ্নগুলো করতে চাই এবং উত্তরগুলো স্যারের কাছ থেকে আপনারাও নেবেন। তো আমি জানতে চাচ্ছি স্যার, গণিতের জনক আসলে কে? গণিতের জনক কে আসলে? যদি বলা যায় গণিতের জনক, যদি মূলত বলা হয় গণিতের সাধারণত এককভাবে কোনো জনক নাই, কিন্তু তারপরেও গণিতের যে শাখা আছে, শাখার প্রত্যেকটা শাখায় আলাদাভাবে জনক আছে। তবে বর্তমান বিশ্বে গণিতের জনক হিসেবে চার্লস ব্যাবেজকে ধরা হয়। জি, দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই এরকম তথ্যগুলো কনফিউশনে থাকেন অনেক সময় যে আসলে গণিতের জনককে। একজন গণিত শিক্ষকের কাছ থেকে আমরা জানলাম যে আসলে গণিতের স্পেসিফিক কোনো জনক নেই, তবে প্রত্যেকটি শাখার আলাদা আলাদা জনক আছে, এবং গণিতের স্বাভাবিকভাবে যদি কেউ কমন সেন্স থেকে বলে যে গণিতের জনককে, তাহলে আমরা চার্লস ব্যাবেজের নামটা বলতে পারি। তো আপনাকে একটু অনুরোধ করব সংক্ষেপে উত্তরগুলো দেওয়ার জন্য। গণিতের কয়টি শাখা রয়েছে এবং কি কি? গণিতের তিনটি শাখা। তিনটি শাখার মধ্যে হলো আপনার পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি। এতে হলো তিনটা মূলত শাখা। আচ্ছা, জ্যামিতি বলতে আমরা কি বুঝি? জ্যামিতিকে যদি আবিধানিকভাবে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে জ্যাত ভূমি আর মিতত পরিমাপ, ভূমি পরিমাপ, জমি জমা সংক্রান্ত যে পরিমাপগুলো আলোচনা করা হয় গণিতের যে শাখায়, সেটি হচ্ছে জ্যামিতি। তো অঙ্ক এবং সংখ্যা বলতে কি বুঝি? আমরা এটা আসলে অনেকেই জানি না। জি জি, সুন্দরভাবে দুই এক লাইনে। ধন্যবাদ আপনাকে, ভালো একটা আপনি প্রশ্ন করেছেন। কারণ অনেক স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে যারা SSC পাস করছে বা ইন্টারমিডিয়েট HSC পাস করছে, তারপর অঙ্ক এবং সংখ্যা জানে না, বলতে পারে না। অঙ্ক সেগুলো বলা হয় যেগুলো শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত, 10টা, এগুলো বলা হয় অঙ্ক। আর এই অঙ্কগুলো যদি পাশাপাশি বসে বা এককভাবে যদি কোনো একটা মান নির্দেশ করে, তখন সেটা সংখ্যায় পরিণত হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা কিছু চিহ্ন ব্যবহার দেখি গণিতের মধ্যে। আমরা তো গণিতের শিক্ষক বা ছাত্র না, সুতরাং আমরা কিছু চিহ্ন দেখি। সেই চিহ্নগুলোর নামগুলো আসলে এভাবে জানা নাই, তবে আমার ধারণা চিহ্নগুলো প্রক্রিয়া চিহ্ন এবং হলো সম্পর্ক চিহ্ন। আসলে প্রক্রিয়া চিহ্ন কয়টা বেসিক গণিতে ব্যবহার করা হয়? এখানে প্রক্রিয়া চিহ্ন, এখানে যদি বলা যায় চিহ্ন এখানে শাখা আছে, ভাগ আছে, মোট হলো ভাগ হচ্ছে 5টা। তার মধ্যে এখানে প্রক্রিয়া চিহ্ন যেটা আছে, এই প্রক্রিয়া চিহ্নের মধ্যে আপনার হলো যোগ বিয়োগ গুণ ভাগ, এটা বলে প্রক্রিয়া চিহ্ন। 4টি। দর্শক, আমরা জানলাম প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি, যোগ বিয়োগ গুণ এবং ভাগ। আর সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক যেটা বলা হয় সেটা আপনার যে ছোট বড়, ছোট চিহ্ন বড় চিহ্ন, ছোট নয় বড় নয়, আবার সমান চিহ্ন, এই চিহ্নগুলোকে বলা হয় সম্পর্ক চিহ্ন। কয়টি স্যার সম্পর্ক? এটা সম্পর্ক চিহ্ন বলা হয় সাধারণত হিসাব করে বলা হয় 60টি। 60টি স্যার? জি, 60টি। 6টি না 60টি স্যার? এটা কোন কোন বইয়ে দেওয়া আছে 6টি, কোন বইয়ে আবার 60টি। একটু দর্শকদের উদ্দেশ্যে স্যার ক্লিয়ার করবেন স্যার এটা মূলত এটা 6টি ধরা হয়, 6টি চিহ্ন। সেই 6টি চিহ্ন কি স্যার? ছোট বড়, ছোট নয় বড় নয়, সমান নয়। জি,
যাদের কনফিউশন ছিল তারা নিশ্চয়ই ইতোমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন যে সম্পর্ক চিহ্ন 6টি। ছোট ছোট নয়, সমান সমান নয়, বড় বড় নয়। তো আরো কিছু প্রশ্ন আমাদের বেসিক আছে, স্যার একটু জানাবেন যে সমীকরণ আসলে কি? সমীকরণ ভালো একটা প্রশ্ন, কারণ অনেকে সমীকরণ এবং রাশি বোঝে না। যেটা বলা হয় যে সমীকরণ সেটাকে বলা হবে যদি কোন সমান চিহ্ন সংবলিত, যে দুটি রাশির মাঝখানে যদি সমান চিহ্ন থাকে আমরা সেটাকে সমীকরণ আমরা সমীকরণ বলতে পারি। সমান চিহ্ন না থাকলে বাকি যে 5টি চিহ্ন থাকবে তাহলে আমরা এটাকে অসমতা বলবো, রাশি বলবো। আচ্ছা ঠিক আছে। আমরা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যা হচ্ছে সেটাকে বলা হয় যে এক এবং ওই সংখ্যা, যদি কোনো একটা সংখ্যা যদি মৌলিক হয় তাহলে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদকতা থাকবে না বা ভাগ যাবে না। আর মৌলিক সংখ্যার একটা বৈশিষ্ট্য আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা জানতেই হবে যে মৌলিক সংখ্যার মাত্র 2টি মাত্র গুণনীয়ক থাকে, মাত্র 2টি, এক এবং ওই সংখ্যা। জি, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা আমরা অনেক সময় দেখে থাকি, সেটা আবার কি? বাস্তব, এই বাস্তব জীবনে এসেই আমাদের সব হিসাব করতে হয়। তা বাস্তব হচ্ছে আমরা সাধারণত যা দেখি এটাই বাস্তব, তা যা দেখি এটাই বাস্তব, আর যেগুলো আমরা দেখি না সেগুলো অবাস্তব, অর্থাৎ যেটা অসম্ভব। জি দর্শক, আমরা অনেক ছোট ছোট গণিতের সাধারণ জ্ঞান জানলাম। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আরো কিছু হয়তো জানতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে জানানো হচ্ছে না। তো আমরা আগামীতে আবার কোনো গণিত শিক্ষককে নিয়ে আসবো, তখন হয়তো আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তো তারপরেও আমি গণিতের সম্পর্কে আর কিছু স্যারকে জিজ্ঞেস করবো, আপনারা আছেন আমার সাথে এবং আশা করি বাকি সময়টুকু থাকবেন। তো স্যারের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে গণিত ভীতি এই জিনিসটা কমন, এবং আমার মধ্যে ওটা ছিল, এবং অসংখ্য স্টুডেন্টের মধ্যে গণিত ভীতিটা আছে, যার কারণে কিন্তু অনেক প্রাইভেট কোচিং ছড়াছড়ি। তো গণিত ভীতিটা আসলে কেন হয়, এটা দূর করার উপায় কি, খুবই সংক্ষেপে একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু জানান। ধন্যবাদ। গণিত ভীতি এটা সাধারণত যদি বলা যায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভিতরে থাকে, এটা একটা কমন বিষয়। তা এইটা গণিত ভিত্তিটা উৎপন্ন হয় তার অর্থাৎ মাইন্ড থেকে, মন থেকে, যে আমি হয়তো এটা পারবো না, এখান থেকে সৃষ্টি হয়। কিন্তু যখন সে বারবার প্র্যাকটিস করবে, বারবার করবে, অবশ্যই সে কি গণিতটা করতে পারবে। কিন্তু তাকে সেটা মন থেকে চাইতে হবে, না আমি কেন পারলাম, এটা আমাকে করতে হবে বারবার। আর বিশেষ করে যে গণিতের ক্ষেত্রে সূত্র কিছু আছে, বিশেষ করে যদি বীজগণিতের ক্ষেত্রে হয়, বীজগণিতের যে সূত্র, এই সূত্রগুলো এই গণিতকে সহজ করে ফেলেছে অনেক। আচ্ছা, তাহলে গণিত ভীতির কারণ হচ্ছে তার চর্চার অভাব, চর্চা করলে গণিত ভীতিটা দূর হবে, মন থেকে, এটা নিজে থেকে এটা আপনার সৃষ্টি হয়, সাহস জোগাতে থাকতে হবে। আচ্ছা, আরেকটি জিনিস জানতে চাই যে গণিতে ভালো করার জন্য যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো টিপস দিতেন আপনি আপনার মতো করে। হ্যাঁ, দর্শকের জন্য আমি এটাই বলবো যে যদি কেউ গণিতে দুর্বল থাকে, তা মেইন দরকার হচ্ছে তাকে যে সূত্রগুলো আছে এটা ফলো করতে হবে, যে ফর্মুলাগুলো। আর গণিতটা হচ্ছে বেশি বেশি তাকে প্র্যাকটিস করতে হবে, দেখলে হবে না। আচ্ছা, কেউ যদি গণিতে ভালো কিছু করতে চায়, গণিত নিয়ে পড়াশোনা করতে চায় বা উচ্চতর পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? যদি গণিত নিয়ে যদি কেউ পরামর্শ করতে চায়, এখানে কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে যে গণিতে পড়াশোনা করলে সে যে কোনো কিছু হতে পারবে, কিন্তু এখানে যে কোনো কিছু বলতে কি ডাক্তার বা ইঞ্জিনিয়ার সাইড, অর্থাৎ এইসব সাইড বাদ দিয়ে, বা যদি কোনো চাকরির ক্ষেত্রে হয়, সরকারি চাকরি, সেখানে অবশ্যই গণিত যদি নিয়ে পড়াশোনা করে, অলরেডি কয়েকটা পড়াশোনার পাশাপাশি সাবজেক্টের পিছনে এক গণিত তারা হয়ে গেছে আগে থেকেই, বাকিগুলো একটু পড়লেই হয়ে গেল। আর উচ্চতর যে শিক্ষাটা, এই উচ্চতর শিক্ষার জন্য যদি পড়াশোনা করতে চায়, বিভিন্ন রকম ভার্সিটি আছে আমাদের, ঢাকা ভার্সিটি আছে, রাজশাহী ভার্সিটি আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, পোস্ট গ্রাজুয়েশন আছে, এবং পিএইচডি কি কোথাও আছে স্যার? পিএইচডিও আছে, ঢাকা ভার্সিটিতে পিএইচডি আছে, জাহাঙ্গীরনগরতে আছে। বুঝতে পেরেছি। তো যাই হোক, গণিতে উচ্চতর পড়াশোনা করতে চাইলে গ্রাজুয়েশন করতে পারে, আপার গ্রাজুয়েশন আছে এবং পিএইচডিও আছে, এবং আরো উচ্চতর গবেষণা করা যাবে, বিদেশে যেতে পারবে। গণিত নিয়ে পড়াশোনা করে আসলে কি ধরনের চাকরি হয়? গণিত নিয়ে পড়াশোনা করলে সেটা একটু আগে যেটা বললাম পূর্বেই, যে কোনো চাকরি করা যাবে, যে কোনো চাকরি, শুধুমাত্র এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই সাইড দুটা বাদ দিয়ে, কারণ ওই সাইড হিসাব আলাদা। বাকি যে সব ডাক্তারি পড়তেও তো মনে হয় গণিত লাগে স্যার। জি, ডাক্তার বিজ্ঞানের একটা বিষয়, কিন্তু গণিত জানতে হয়, ঠিক আছে, কিন্তু গণিতটা ওইভাবে অতপ্রতভাবে নয় ডাক্তারি লাইনে। আর ইঞ্জিনিয়ারিং লাইনে যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তার হিসাব আলাদা পড়তে হবে, অত গণিত নিয়ে পড়লে হবে না। জি, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর এবং মূল্যবান তথ্যগুলো আমরা আপনার কাছ থেকে জানলাম। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। তো দর্শক,
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা এতক্ষণ দেখলেন রেডিও সারাবেলার আয়োজনে নিয়মিত প্রচারিত অনুষ্ঠান, শিক্ষা বিষয়ক একটি অনুষ্ঠান নিজেকে গড়ি। আজকে আমাদের সাথে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন গণিত বিষয়ের সহকারী শিক্ষক জনাব নাজমুল হুদা খন্দকার স্যার, এবং আগামী দিন হয়তো অন্য কোনো একজন শিক্ষককে আমরা আমন্ত্রণ জানাবো স্টুডিওতে। এতক্ষণ আমার সাথে ছিলেন আপনারা যারা, তাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, রেডিও সারাবেলার সাথেই থাকবেন। খোদা হাফেজ।